ভারতের ঋতিক রোশন আছে, আমাদের দেশে আরব খান আছে। আপনার গয়না টয়না কোথায় হারায় গেছে নাকি চুরি হয়ে গেছে কোনটা? যার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নিউজের হেডলাইনে দিচ্ছে না, এটা বোঝাতেও আমার একটু সময় লাগে। নিরাপদ মনে করে। দয়া করে সাকিব খান আপনার মতো বানায়েন না। শপিং কি মেয়েদের দোকান থেকে করেন নাকি ছেলেদের দোকান থেকে করেন? ড্রেসের জন্য থাকে 2 থেকে 3 জন, 2 থেকে 3 জন, কারণ আমার এক এক ড্রেস আমি তোমার সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলছি। সো আমার কাছে মনে হয় যে আজকে আমাকে। দর্শক, আমাদের আয়নার সেটে আজকে এমন একজন উপস্থিত আছেন যিনি ফ্যাশন কোরিওগ্রাফার, গ্রুমার এবং এখন তিনি নাটক, সিনেমা, মডেল, মানে সব জায়গায় আপনি তাকে দেখতে পারবেন। তিনি আর কেউ নন, অ্যাডলফ খান, যাকে আপনারা সবাই চেনেন মুকুট ছাড়া সুদর্শন পুরুষ হিসেবে। কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, কিন্তু একটু ডিসহার্টেন হয়েছি। কেন? বিকজ আমি ভেবেছিলাম আজকে একটা সেই লুকে আসবেন, একেবারে জামা টামা পরে করণ জোহর লুকে। আজকে খুব সাদা সিধা কেন? আপনার গয়না টয়না কোথায় হারায় গেছে নাকি চুরি হয়ে গেছে কোনটা? না, হারায়ওনি, চুরিও হয়নি। কি বলে, স্টকে আছে আর ওই স্টক রেডি হচ্ছে। কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে তোমরা জানো যে আমার বাবা সদ্য প্রয়াত, বাবা চলে গেছেন। তো সেটার পরে এই ইটিভি আমাকে ঘর থেকে বের করলো আর কি, দীর্ঘ একটা বিরতির পর। সো আমার কাছে আজকে অনেক কিছু করতে ইচ্ছে করছিল না। সো আমি আজকে একটু অন্যভাবে আসার চেষ্টা করেছি। যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া প্রায় অনেক দিন ধরে, প্রায় দেড় মাসের মতো গরম মনে হয়, তাই না? যে মুকুট ছাড়া সুদর্শন পুরুষ। আপনি কি আসলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইছেন? আমি তো আসলে যেটা পাই সেটাই পেয়েছিলাম এবং পাচ্ছি, স্টিল পাচ্ছি। আরও অনেকগুলো অ্যাওয়ার্ডের তালিকা আমার সামনে অলরেডি যুক্ত হয়ে আছে, দেখতে পাবে তোমরা। তো আমি ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার, আমি অলওয়েজ এই ক্যাটাগরিগুলোতেই পেয়েছি। তো সম্প্রতি যেহেতু আমি একটু ভিন্ন পথে হাঁটা শুরু করেছি, সো আমার জার্নিটা দেখে এখন অর্গানাইজাররা ওই ফ্যাশন ডিরেক্টরের পাশে দ্য মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর, হ্যাঁ, মোস্ট সেন্সেশনাল ফ্যাশন ডিরেক্টর, সেন্সেশনাল, মোস্ট স্টাইলিশ, এই ব্যাপারগুলোকে যুক্ত করেছে। তো এই যুক্তকারীগুলো তো যুক্ত করা ঠিক ছিল। তো সেটাই আমাদের দেশের কিছু মানুষ হয়তো ভেবেছে, আমি তাদের ইচ্ছাকৃত বা অনেক ইচ্ছাকৃত বলবো না, স্টাইলিশটাকে তারা বাংলায় ব্যাখ্যা করেছে সুদর্শন পুরুষ, হয়তোবা যে জানেই না আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো সুদর্শন পুরুষ করেছে। যখন আমি ফার্স্ট দেখলাম 25শে জুলাই থেকে, যে অ্যাওয়ার্ডটার ঘটনার থেকে শুরু, সূত্রপাত, তো দেখলাম যে সেই রাতেই আমি বাবাকে নিয়ে আমরা হসপিটালে অ্যাডমিটেড। তো আমি দেখছিলাম যে ভিডিওতে যে সুদর্শন পুরুষের পুরস্কার পেলেন অ্যাডলফ খান, হ্যাঁ, দেশ সেরা সুদর্শন পুরুষ, এগুলো কিন্তু ঠিক ছিল। একদিনের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় স্টার্ট হচ্ছে। তো যখন এটা 2 দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিনে গিয়ে এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করলো। তারা ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে আমাকে কল করেছে, ফোন করেছে, তারা আমার টাইম চাচ্ছে, ডেট চাচ্ছে, ইন্টারভিউ চাচ্ছে, কি ঘটনা, কি করে ফেললাম আমি দেশে, এমন কিছু। তো তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে ওই জায়গাটায় নাই। এবং সেটা দেখলাম যে একটু বেশ কিছু তোমার স্কুল, কলেজ, হসপিটাল থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, মাঠে ঘাটে। আমি একটু আপনার থেকে জানতে চাই, আসলে কি আসল সুদর্শন পুরুষ কাকে বলে, যদি একটু ব্যাখ্যা দিয়ে বলতেন। আমার কাছে সুদর্শন পুরুষ মানে হলো যে ছেলেটা খুব দায়িত্বশীল, যেই ছেলেটা খুব কাজের প্রতি ডেডিকেটেড, এবং যে ছেলেটা খুব পরিশ্রমী এবং সৎ, এবং যে ছেলেটার কথা কমিটমেন্ট ঠিক আছে, যে ছেলেটা একটা গার্লফ্রেন্ড, বউ, মা, ভাই বোনকে রেসপেক্ট দিয়ে কথা বলে, ভুল হয়ে গেলেও সে সরি বলতে জানে, ক্ষমা করতে জানে। এবং এই ক্যাটাগরিগুলোই, এই টোটাল এই ক্যাটাগরিগুলো যার মধ্যে আছে, আমি তাকে মনে করি সে সুদর্শন। কিন্তু এই ক্যাটাগরিগুলো, আমি ইনার সাইডের বিউটি, বা সে দেখতে সুদর্শন, চাপদাড়ি, গাল ভরা দাড়ি, খুব হ্যান্ডসাম, বডি বিল্ডার, আর্মস, আমি তাদেরকে বলি না। আমি এই ধরনের বডি বিল্ডার বা যারা যেটাকে বলো সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বলা যেতে পারে, কিন্তু আউটলুকিং ক্ষেত্রে আমরা আউটলুকিং, গুড লুকিং যেটাকে বলো তোমরা সুদর্শন পুরুষ, এরকম আমি অনেক সুদর্শন পুরুষ দেখেছি যারা নেশা করে, যারা নানান রকম ক্রাইমের সাথে জড়িত, যারা সারাক্ষণ ধান্দাবাজি করছে, যারা সারাক্ষণ ঘরে বউ পিটাচ্ছে, পরকিয়া করছে, ধর্ষণ করছে, নানান রকম ক্রাইম করছে, তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, তাদের বাবা মার প্রতি কোনো রেসপেক্ট নাই, তারা সারাক্ষণ শুধু প্রত্যেকটা মানুষের সাথে মিথ্যে বলছে। আমি এরকম অনেক সুন্দর মানুষ দেখি যারা ঘরে বউ রেখে এসে আরেক জায়গায় বেড শেয়ার করছে।
সো তাদের চোখে তাদের হাজব্যান্ড বয়ফ্রেন্ড সুদর্শন পুরুষ হতে পারে। আমি তো জানি যে এক একজনের সংজ্ঞা কিভাবে বদলে যায়, কিভাবে আখ্যায়িত হয় বা ব্যাখ্যা হয়, কিন্তু আসলে সুদর্শন পুরুষ বলতে সুন্দরটাকেই আমরা সবাই মেজার করি সবার আগে। কারণ আগে কি বলে এটাকে, দর্শনধারী তারপর গুণ বিচারী, যেটা আমরা বিশ্বাস করি। কিন্তু আসলে সুদর্শনের সংজ্ঞাটা সেই অর্থে আমার কাছে সেই ক্যাটাগরিগুলো একটু আগে যেটা বললাম। কিন্তু জনগণ জানতে চায়, এরকম একটা গুঞ্জনও আছে যে অ্যাডলফ খান নাকি পুরস্কার বা অ্যাওয়ার্ড কিনে নেয়, এবং এটাও শুনেছি, আমাকে প্রশ্নটা শেষ করতে দেন, এটাও শুনেছি যে অ্যাডলফ খানের উল্লেখযোগ্য কাজ নিয়ে কোনো আলোচনা নেই, আমরা শুনতে পারছি না সে কাজগুলো নিয়ে, অথচ অ্যাডলফ খান প্রতিদিন একটা করে, প্রতিদিন এমনকি 2টো করেও 3টা করেও অ্যাওয়ার্ড পাচ্ছে। এত অ্যাওয়ার্ড অ্যাডলফ খান কেন পাচ্ছে? আচ্ছা, অ্যাডলফ খান কেন অ্যাওয়ার্ড পাচ্ছে সেটার জন্য তোমাকে সর্বপ্রথম চলে যেতে হবে অর্গানাইজারদের কাছে। এখনকার সম্প্রতি যে ঘটনাগুলো তোমরা দেখেছো যে অ্যাওয়ার্ডের সংখ্যা অনেক বেড়ে গেছে, এটা নিয়ে অনেকেই মাথা ব্যথা যে এত ঘন ঘন অ্যাওয়ার্ড হচ্ছে, সবাই এত বেশি অ্যাওয়ার্ড দিচ্ছে। মানে অন্যান্য আগে যেমন আমাদের খুব কালচারাল প্রোগ্রাম হতো, কনসার্ট হতো, ফ্যাশন শো হতো, কি বলে নানান রকম সভা সমিতি মিটিং মিছিল, অনেক কিছু তো সব বাদ দিয়ে ছাপিয়ে গেছে অ্যাওয়ার্ড শো। হ্যাঁ, কেন? সো অ্যাওয়ার্ড শো হয়তো বা কালচারটা বর্তমানে পছন্দ করছে সবাই, আর অর্গানাইজাররা লাভবান, তারা অনুষ্ঠানগুলো করে নিজেরা লাভবান হচ্ছে, অনুষ্ঠানটা করে সাড়া পাচ্ছে, তাই হয়তো বা ফ্লোটা চলছে। আর আমি অ্যাওয়ার্ড কখনো টাকা দিয়ে আমার এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি, কখনো সেটা দরকার পড়ে। যেতে টাকা নেন? না, যেতে টাকা নেই না, কিন্তু এখন থেকে নিব। কেন? কারণ ওই যে ভিড় এড়াতে, কারণ আমি গেলে একটা হট্টগোল লেগে যায়, এখন সমস্ত ক্যামেরা আমার দিকে, সব মানুষজন আমার দিকে, তো আমাকে এখন 10টার জায়গায় 2টো জায়গায় যেতে হবে, যে জায়গাটা আমার সিকিউরিটি আছে এবং আমাকে সসম্মানে সেই জায়গায় নিতে পারবে। আপনি কি সাথে বডি বিল্ডার নিয়ে যান? আমার পুরো 8 জনের একটা টিম। ওরা যখন যেদিন যার ডিউটি না থাকে, মানে যে অ্যাবসেন্ট থাকে, ঘুরে ফিরে 3-4 জন তো আমার সাথে থাকেই সবসময়। এটাও তো মানুষ জানতে চায় যে অ্যাডলফ খান নিজে এখন ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমাকে ম্যানেজমেন্টের জন্য ম্যানেজার দরকার। সেটা নিয়ে তো অনেকে অনেক কমেন্ট করছে যে অ্যাডলফ খান ম্যানেজার খুঁজতেছে কেন, সে কি একাকিত্বে ভুগছে, কি সমস্যা অ্যাডলফ খানের? সো আপনাকে ম্যানেজ করতে কতজন লোকের দরকার হয়? না আসলে জানো তো যে আমাদের আসলে এখন আমার আসলে যে উঠতে দোষ বসতে দোষ, আমার ভুল ধরার জন্য অনেক ক্যামেরা চারপাশে থাকে। এটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করলাম। আমার মনে হয় এই প্রথম বাংলাদেশের কোনো ডিজাইনার কোরিওগ্রাফার বলো বা বাংলাদেশের কোনো একজন আর্টিস্টের বলো, যার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নিউজের হেডলাইনে উঠেছে, প্লাজো পর্যন্ত, পায়জামাকে প্লাজো করে দিয়েছে। সো ডেফিনেটলি এখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ঠিক যেভাবে করে অর্গানাইজ করে যতটা চলছি, তার চেয়ে আমার আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের মন বুঝতে হবে, বাঙালির সেন্টিমেন্ট বুঝতে হবে। এবং আমার মনে হয়েছে যে আমার একটু উপদেশটা দরকার, আমার একটু যে আমাকে একটু ভালো বুদ্ধি দিবে যে ভাইয়া এটা করো, এটা করো না, এভাবে চলো, এটা চলো না, এটা করা দরকার আছে, এইটুকুই বলো, এর বেশি বলো না। এরকম একজন আমার মনে হয় যে মাঝে মাঝে, আমি জানি যে আমি সবটুকুই জানি বা পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে যে তোমরা সবাই মিলে আমাকে একটু একটু করে জ্ঞান দিলে আমি সেই জ্ঞানটুকু নিতে প্রস্তুত, মানে সেটার জন্য কথা ভেবে বলা। আর বাদ বাকি আর একটু ম্যানেজমেন্ট, একটু স্ট্রং, মানে আমাকে একটু প্রোটেকশন প্রোটোকল বা ওই যে এক্সট্রা, যে এই যে এক্সট্রা মানে অরিজিনাল সাংবাদিক, জার্নালিস্ট, টিভি ক্যামেরাস, টিভি চ্যানেলস বাদ দিয়ে আরও যে বাকি কিছু নন প্রফেশনাল যারা ভিউর জন্য মানুষকে সস্তা করে ফেলছে, মানুষকে ভুল ব্যাখ্যা করছে, মানুষের নামে মিথ্যা অপপ্রচার করছে, পজিটিভ জিনিসটাকে নেগেটিভভাবে রিপ্রেজেন্ট করছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো দেখাশোনার জন্য আমার এখন আরও 2-1 মানুষ সেরকম দরকার। এই মুহূর্তে তো অ্যাডলফ খানের 8 জন আছেন, মানে 8 জন আছে বলছি না 8 জন, মানে আমার ঘুরে ফিরে অনেকজন আছে, সবসময় আমি 8 জন নিয়ে হাজির হয়ে যাই না, মানে ঘুরে ফিরে 3-4 জন তো থাকে। এখন আপনি কোন কোন পদে? এটা কি আপনার ম্যানেজার, উপদেষ্টা? সেখানে কি শুধু ছেলেরাই চাকরি পাবে নাকি মেয়েদেরও চাকরি পাওয়ার সুযোগ আছে? আমি এখনো কোনো মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেইনি বা আমার অ্যাপয়েন্টেড করিনি যে আমার সাথে কাজ করার। বাট কেন? ভাবি কি রাগ করে? না, ভাবি রাগ করে না, যেহেতু আমি একজন ফ্যাশন সেক্টরের মানুষ, তো একটু মেয়ে এমপ্লয়ি রাখতে একটু ভয় পাই। মানে দেখা যায় যে অনেকেই সাথে কে যাচ্ছে কি যাচ্ছে হয়তো বুঝতেই পারবে না, এটা বোঝাতেও আমার একটা সময় লাগে। নিরাপদ মনে করলেও আমি মানুষের তো আসলে বিতর্কের শেষ নেই, মানে
তর্ক বিতর্কের তো শেষ নেই, সব কিছু নিয়েই কথা বলবে। পাশে আমার একজন থাকলেও তাকে নিয়েও হাজার ভিডিও হয়ে যাচ্ছে, আমার পাশে এখন দাঁড়ানোটাও বিপদ। সো আমি তার এই কারণে অনেক কিছু ভেবে চিন্তে অনেককে আর সাথে ক্যারি করি না, ব্যাপারটা হচ্ছে এরকম। তবে আমার ড্রেসের জন্য থাকে 2 থেকে 3 জন, 2 থেকে 3 জন, কারণ আমার এক এক ড্রেস এক একজন বানায়। আমার যেগুলো তোমাদের খুব ফ্যাশনেবল, হাই ফ্যাশনেবল দেখো, সে একজন বানায়, সে আজকে আমার সাথে সেটেও এসছে। তো আর আরেকটা আছে টোটালি ব্লেজারগুলো বানায়। তো আরেক জায়গা আছে শুধু শেরওয়ানি করে। সো এরকম লোকগুলো যেটাতে এক্সপার্ট আমি সেইভাবেই লোক রেখেছি। হ্যাঁ, আমি একজনের উপর নির্ভরশীল না, মানে আমাকে যেভাবে করে বোঝে বা আমি আমার ডিজাইনটাকে যে বাস্তবায়ন করতে পারে, এবারে আমি যেভাবে করে যা বলে দেই ওটা করে দেওয়ার জন্য তোমার শাড়ি যে করতে পারবে সে তোমার তো শার্ট প্যান্ট করতে পারবে না। বোঝাতে পেরেছি আমি বিষয়টা? সো আমি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন করে আমি ওই টেইলরগুলোকে সিলেক্ট করেছি। এ তো শুনলাম পোশাকের ব্যাপার, আমার মেকআপেরও আলাদা নিজস্ব এখন লোক আছে। এখন আমার মেকআপ আমি করি না, আমার মেকআপ আমার জন্য যে এমনিতেই বিউটি পার্লার বা বিউটিশিয়ানরা পাগল হয়ে যায়, কে করবে আজকে আমার মেকআপ। এটাও আমি ক্রিয়েট করেছি, এটাও আমি গত 1 বছরে ক্রিয়েট করেছি, এটা আমার ছিল না। তো ওই ডিমান্ডটা আমি ক্রিয়েট করেছি। তো ওই জায়গা থেকে তবে নিজের নির্ভরযোগ্যতা বা নিজের বিশ্বস্ত জায়গা বা আমাকে দেখতে ভালো লাগছে, আমাকে বুঝে ফেলছে, এরকম 2-1টা জায়গা আছে। হ্যাঁ, যেমন মাসুদ খান বিউটি জোন থেকে শুরু করে মনির, ওদের কাছ থেকে আমি মানে খুব স্বচ্ছন্দে রেডি হই, তো ওরা ওগুলো করে। এছাড়া ফটোগ্রাফির জন্য একজন থাকে, রিলসের জন্য একজন থাকে, তারপর হলো বাকি যে কাজগুলো আনুষাঙ্গিক যে মানে কার বা আদার্স যে ম্যানেজমেন্ট, ওটার জন্য। আর আরেকটা হলো একজন শুধুমাত্র আমার মোবাইলটাকে ক্যারি করে ভিডিও ফুটেজগুলো নেওয়ার জন্য। একজন তো ছবি তুলতেছে, একজন রিলস করতেছে। হ্যাঁ, রিলস ক্যামেরা তো ফটোগ্রাফ প্রফেশনাল। একটা আমার মোবাইলে রাখার জন্য, আমি তো আমার সাথে যাবার পরে কোথাও আর মোবাইল রাখি না, উনি শুধু আপনার মোবাইল ক্যারি সারাক্ষণ তার কাজটাই শুধু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা মোবাইলে তুলবে। আরেকজনই ওই যে পানি টানে আগায় দিবে, ওগুলো দরকার পড়ে না, ওগুলো করছি না, ওগুলো দরকার পড়ে না। আচ্ছা, আমরা দেখলাম নিউজের হেডলাইনে যে কলকাতার নারীরা, দাদারা আপনার জন্য নাকি পাগল হয়ে আছে। কি করছেন আপনি? যে পরিমাণ নিউজ স্প্রেড হয়েছে, সেই স্প্রেড হয়ে নিউজগুলো দেশ ছাড়িয়ে দেশের বাইরে চলে গেছে। আমার এমন কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা থেকেও কল আসছে যে তুমি দেশে করছো কি, মানে কি ঘটনা। হ্যাঁ, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, সবাই পজিটিভলি নিয়েছে ব্যাপারটাকে। কিন্তু কলকাতার দাদারা কি আপনাকে জানিয়েছে? তো সেই জায়গা থেকে বাইরে যখন স্প্রেড হয়েছে, আমার অলরেডি এর মধ্যে গত 1 মাসে আমার ইন্ডিয়া থেকে প্রচুর কাজের অফার এসছে, শো এসছে, ওপেনিংয়ে লঞ্চিংয়ের জন্য ফিতা কাটার জন্য এসছে, তারপর তোমার বিজ্ঞাপনের মডেল হিসেবে এসছে, মডেল স্টেজ ড্রামা হিসেবে এসছে, এবং আমি কলকাতার চলচ্চিত্রের অফারও পেয়েছি। আচ্ছা, কার সাথে না, আমাকে ঘিরেই মানে চরিত্র গল্প, আমাকে ঘিরেই চরিত্র এবং সেই লেভেলের। হ্যাঁ, তোমার ঋতুপর্ণ ঘোষের ছবিগুলো যারা দেখে, যারা ভক্ত ঋতুপর্ণ ঘোষের, ওই প্যাটার্নের একটা স্ক্রিপ্ট আমার কাছে এসছে। সো এগুলো আসছে, কিন্তু আমি এনজয় করতে পারছি না বা প্রকাশ করতে পারছি না, কারণ আমি টোটালটাই 1.5 মাস আমি হসপিটালে আব্বুকে নিয়েছিলাম। তো তখন যখন দিল, তো ওই যে ওরা আমাকে নেবে, যেহেতু আমাদের এখন বাংলাদেশ ভারতের একটু ভিসা প্রসেসিং একটু ঝামেলা আছে, জটিলতা আছে, কতটুকু সেই জটিলতা কাটিয়ে আমি কত তাড়াতাড়ি যেতে পারবো আমি ঠিক জানি না, আমার চেষ্টা অব্যাহত থাকবে। সেই প্রসেসিংয়ের সময় তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, পোস্টার হয়ে গেছে। যখন আমার সাথে অ্যাডভান্স কাজের ডিলিংস হয়ে গেছে কারো গতকালকেও একটা কাজ আসছে, বিখ্যাত একটা কলকাতার জুয়েলারির ওনার আমাকে কল করেছে। যে আপনি জুয়েলারি পরেন? হ্যাঁ, ওনার জুয়েলারি, আমি নামটা বলছি না। আপনি একদম সাদামাটা ভাবে আজকে আসছেন, মানে আপনাকে যেভাবে আমরা দেখি সেই রকম গ্লেজ দিচ্ছে না, আপনার গায়ে জুয়েলারি খুব অল্প। প্রথমেই আমি বলেছি, একটু যদি আজকের কস্টিউমটা সম্পর্কে বলতেন। আমি দেখতে পাচ্ছি 2টো ভিন্ন ধর্মী কালার, যে কালারটা এক পাশে সবুজ আর এক পাশে ব্ল্যাক, এবং আপনার পায়ের কালারও কি 2টা আমি দেখতে পাচ্ছি না? পায়ের কালার না, প্যান্ট সেম কালার, এই কালারটার সাথে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা হয়েছে যে আমি আসলে আজকে সবচেয়ে অবাক ঘটনা, আজকে ফার্স্ট টাইম আরুফ খানের ডিজাইন পরেনি, আজকে স্পন্সরেড ড্রেস। আজকে ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফুল এন্টায়ার লাইফে আমি আজকে আমার ডিজাইনের বাইরে বের হয়েছি। মানে আমার ডিজাইন আমি পড়ি, রেগুলারই আছে, আরও স্টকে আছে, রেডি হয়ে আছে, সামনে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করব। কিন্তু 2টা কারণে, একটা হলো যে যেহেতু আমি একটু বিরতিতে আছি এবং আব্বু বা ফ্যামিলি নিয়ে আছি, আব্বুর বিষয়টা নিয়ে, সো আমি ড্রেস রেডি করতে পারি নাই।
যে আমি যে আজকে আসবো বা আমার কিন্তু এখানে পর আরও একটা শো অ্যাটেন্ড করবো আমি। ওকে। তো এই বিষয়গুলোর কারণে আমি এটা রেডি করতে পারিনি এবং ইচ্ছেও করে নাই আমার খুব। এখন আমি জামা কাপড় বানাচ্ছি, এটা আমার বিবেকে খারাপ লাগছে। আর ওকে, তো আমি সেটা ইচ্ছা করেই করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমার জন্মদিন, কিন্তু আমি তো আমার সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলছি। সো আমার কাছে মনে হয় নাই যে আজকে আমাকে আসলে একটা বিশেষ দিন। আমরা যেদিন আসলে শুটিংটা করছি এই দিনটা হচ্ছে অ্যাডলফ খানের জন্মদিন। সো আমরা চেষ্টা করেছি অনেকভাবে উইশ করার বা আসার পরেও উইশ করার, কারণ কোনো জায়গায় যেন একটা মন খারাপ তার, আমরা সেটা আসলে দেখতেই পাচ্ছি। প্রতি জন্মদিনে বাবার সাথে কেমন মুহূর্তগুলো কাটানো হতো মনে আছে? অদ্ভুত, মানে আমাদের শৈশব কৈশোর, আমার পুরোটা লাইফ আমরা এত বেশি আমরা দু ভাই বাবা মার অ্যাটাচ যে মানে আমাদের জন্মদিনটা মানে আমার বাবা মাকে ঘিরেই। যেখানেই করতাম যাই করতাম কষ্ট করে হলো তাদের মানে মানে রেডি করে নিয়ে তাদেরকেও রেডি করার ব্যাপারটা, এই ব্যাপারগুলো খুব ছিল আমার মধ্যে, খুব ছিল আর কি। লাস্ট জন্মদিনে বাবা কি করেছিল, সারপ্রাইজ দিয়েছিল? লাস্ট বার্থডেতে যে শেষ কয়েক বছর ধরে তো একটু আব্বু নরম হয়ে গেছিল, তো তাকে একটু করে মানে রেডি করে জোর করে নিয়ে যাওয়া হতো আর কি। আব্বু চলো, গেলে ভালো লাগবে। বাবা কি শেষ পর্যন্ত মানে কথা তো বলতে পারতেন উনি নাকি? না, বাট যখন যে আইসিইউতে ছিল 1 মাস, তখন তো তার সাথে মেশিন ছিল, তখন তার সে কথা বলতো না। ওনার সাথে শেষ কথাটা কি ছিল? কিছু না, শেষ কথা ছিল যে আমি এই হসপিটালে আসার করার আগে আব্বুকে বলতাম যে মানে বর্তমান পরিস্থিতিগুলো বলতাম, শেয়ার করতাম যে আব্বু আমি কিন্তু এখন, আমাকে কম বেশি অনেকে চেনে, সবাই চিনছে জানছে, আমার কিন্তু পরিধিটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই সেই। তো বলে হ্যাঁ, যা করবা খুব ভালোভাবে করবা, আর ডোন্ট গিভ আপ, কখনো কোনো ব্যাপারে গিভ আপ করবা না, যা করবা যা বলবা তো বলবাই। এটা খুব বলতো আর কি। এটা আমাকে লাস্ট না, এটা তার সাথে আমার লাস্ট কথা, এটুকুই। খুব চমৎকার একটা পরামর্শ কিন্তু উনি দিয়ে গেছেন। উনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং মানে আমরা যে নিউজগুলো দেখছিলাম যে অ্যাডলফ খানের বাবাকে আসলে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, যেটা নিয়ে মানুষ কথা বলেছে, একজন বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হচ্ছে, সেটা নিউজ না করে অ্যাডলফ খানের বাবাকে। তো এই বিষয়গুলো তো আপনিও তখন দেখেছেন, আপনার কেমন লেগেছে? আমার কাছে বিষয়টা আমি একদমই এনজয় করিনি। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, সে অ্যাডলফ খানের পিতা না। ব্যাপারটা এরকম নিউজ হওয়া উচিত ছিল যে একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয়ভাবে তাকে সমাধি করা হয়েছে এবং যিনি অ্যাডলফ খান তার সন্তান বা এরকম একটা, হ্যাঁ, সেটা হওয়া উচিত ছিল। মানে বাবাকে প্রাধান্য দিয়ে নিউজটা হওয়া উচিত ছিল। বাবাকে ছাপিয়ে আমি বড় হতে চাইনি। অ্যাডলফ খানের বাবা না, সে অবশ্যই বীর মুক্তিযোদ্ধা, তার অনেক বড় পরিচয়, তার পরিচয় ছাপিয়ে আমি কখনোই না, এটা হতেও পারবো না, কখনো না। এই মুহূর্তে একটা সুযোগ যদি দেওয়া হয় যে বাবাকে কিছু বলার সুযোগ, কোন কথাটা বলবেন? আমি তো আবার কেঁদে ফেলবো। আমি শুনেছি কান্না করলে নাকি মনটা হালকা হয়। আমি বাবাকে বলার যদি একটা কথার সুযোগ হয়, বাবাকে বলবো যে বাবা অনেক ভালোবাসি, আজীবন ভালোবাসি। আর আমি বিলিভ করি যে উনি, একদম বিশ্বাস করো, আমি বিলিভ করি যে উনি যায়নি, জানো, অলওয়েজ ফিল করি যে আব্বুর সাথে আছে। আমি এখন পর্যন্ত একবারও কখনো বলি না যে আব্বু কবরে। আমার ছোটো ভাইও বলে না, আমরা কখনোই এটা বলি না। আব্বু আছে কবরে গিয়ে বলেছি আব্বুকে দেখে আসলাম, আব্বু যে ওই ঘরে এই মানে এইভাবে করেই চলতেছে এখন পর্যন্ত। ওইটা এখনও বিলিভ করি না, আমরা বিলিভ করি না যে আব্বু চলে গেছে। কোনো কারণে উনি আপনার প্রতি রাগ করতেন কি এসে করতেন, মানে কি বলে, উপদেশ দিতেন। আব্বু কখনোই আমাদের উপর রাগ টাগ, কখনো বকা টাকা কখনো দেয়নি, মানে বকার প্রয়োজন পড়েনি। এই ধরনের কখনোই কোনো অ্যাক্টিভিটিস ছিল না যেটার জন্য আম্মু ছোটোবেলায় অনেক মারতো পড়াশোনার জন্য। পড়াশোনায় খুব ফাস্ট ছিলাম, তো 100 থেকে 99 গেলে 99 বা 98 হলেই আম্মুর মারতো। কিন্তু আব্বু কখনোই এইসব ব্যাপারে কোনোই ছিল না। আব্বু খুবই স্বাধীন চেতা, ফ্রিডম। আমাকে তোমরা কি দেখো,
আব্বু অনেক বেশি স্টাইলিশ ছিলেন, আমার বাবা ছিলেন সুদর্শন পুরুষ। কিছু না মনে করলে কিছু গুঞ্জন সম্পর্কে জানতে চাই, আপনি হ্যাঁ, যদি sure. উত্তর দিতে চান, মানে এই আপনার বাবাকে ঘিরেই। হ্যাঁ, শিওর। আমি আসলে কীভাবে বলবো আমি জানি না, তারপর আপনি হয়তো দেখেছেন এই বিষয়গুলো, যে আপনি যেদিন মানে আঙ্কেল যেদিন মারা যান, আল্লাহ তাকে বেশ নসিব করুক, ওই দিনও সাংবাদিকরা আপনার বাসায় একদম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে ফোনে বা মোবাইলে ভিডিও করছিলেন, এবং আপনি যখন জানাজায় নামাজ পড়ছিলেন সেই সময়ও কিছু কথা নিয়ে গুঞ্জন করেছে। আমি আসলে মুখ থেকে উচ্চারণ করতে চাচ্ছি না, আপনি তো নিশ্চয়ই দেখেছেন বিষয়গুলো, আপনি যদি নিজে একটু বলতেন। আমি আসলে ইনফর্ম করেছিলাম কিছু পরিচিত যারা নিউজ পোর্টাল, যে বাবাকে তো রাষ্ট্রীয় সম্মান দেয়া হচ্ছে, গার্ড অফ অনার দেয়া হচ্ছে, সেই নিউজটুকু দেশ জানুক যে আমার বাবা কত বড় ছিলেন, কে ছিলেন এবং আমি কার সন্তান। এটা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। তো আমার বিষয়টুকু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তারা ওই ওইটুকুতে না থেকে, সীমাবদ্ধ না থেকে, ওরা ছোট 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 করে প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্ত করে যাচ্ছে। এবং সবচেয়ে অবাক বিষয় যে তারা জানাজার সময় জানাজায় না দাঁড়িয়ে ক্যামেরা বা মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল। এটা খুবই একটা অমানবিক বা একটা মানে গুনার কাজ যেটাকে বলে। এবং আপনার জানাজা নিয়েও কথা বলেছে। হ্যাঁ, আমি বলছি। তারপর আমি যখন মসজিদে যাচ্ছি, মসজিদের মধ্যেও দেখি, বাইরে দেখি, কোনায় 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 সব জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে আমি এখন কোথাও মানে ওটা ছাড়াও, মানে আমি যদি কোথাও এখন যেতে থাকি, সবাই ক্যামেরা নিয়ে। আমার কথা হচ্ছে, তুমি আমাকে পছন্দ করো, ওকে ফাইন, তুমি এসে আমার সাথে ছবি তুলো, আমি তোমার সাথে টাইম দিব, ছবি তুলবো, মানে আসো সেলফি তুলি বা সেটা তুলি। কিন্তু দূর থেকে ভিডিও করাটা না জিজ্ঞেস করে, এটা তো একটা ক্রাইম আসলে বেসিক্যালি। এইটা আমাকে গত 1.5 মাসে আমার মনে হয় কয়েক হাজার আমাকে থামাতে হয়েছে, শুধুমাত্র এই কারণেই, কিন্তু যে আমাকে মানে অন্যভাবে প্রেজেন্ট করবে। একদমই একদমই। এবং তারা কিন্তু এখনও ওই সুদর্শন পুরুষই লিখে যাচ্ছে। সুদর্শন পুরুষ কি পড়লো, সুদর্শন পুরুষ কি খেলো, সুদর্শন পুরুষের জাত গেল, মানে এক্স্যাক্টলি যদি গুঞ্জনটা নিয়ে একটু বলতেন যে আমাদের হ্যাঁ বলছি আমি। তারপর যখন নামাজ হলো, আমি এখন তোমাকে বলি যেটা হচ্ছিল, আমি অ্যাডলফ খান। প্রথমে তারা বলেছে যে মেকআপ করে বাবার অনুষ্ঠানে, আপনি আইশ্যাডো দিয়েছিলেন, আইশ্যাডো কিছুই ছিল না। তোমরা যদি আমার প্রপার মেকআপ ফর্মুলা দেখো, তাহলে আর ওইটাকে মেকআপই বলতা না, ওইটাকে কোনো মেকআপ বলে না। ওইটা হচ্ছিল গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে টিপটপ হয়ে যেটাতে একটা জানাজা অ্যাটেন্ড করা, ঠিক আছে, ওটা গেল। এবং তোমরা আমাকে যেভাবে করে দেখে অভ্যস্ত, আমার মনে হয় যারা আমাকে পুরনো অনেক মানুষ যারা চেনে, কোনো দিনই আমাকে ওইভাবে মানে ওই রকম রেডি শেডি বা মেকআপ ছাড়া দেখছে কিনা খুব কম শুনে। আমি ক্যামেরার সামনে আসি না, এটা আমার স্টাইল, আমার পার্সোনালিটি বা আমার একটা ব্যক্তিত্ব বা আমার ধারা আমার কেউই দেখে না, আমি ওইভাবে আসি না। দেন ওখানে আমি যতটুকু দরকার, আমি জানি যে ক্যামেরারা আসবে, তো আমি যতটুকু রেডি হয়ে সেটা গেছি, সেটাকে কখনোই আমার মেকআপ ফর্মুলায় পড়ে না, এটা মেকআপ না। আর আমার যে পোশাক আশাক তোমরা দেখো, আমার মনে হয় এই জীবনে প্রথম তোমরা সিম্পল একটা পাঞ্জাবিতে আমাকে দেখছো, আপনাকে কখনো দেখিনি পাঞ্জাবি পরা। সেই পাঞ্জাবিটাতেও তাদের বিষয় যে এটা বোধহয় আগে রেডি করে রাখছিল, যে বাবা মরলে এটা পরবে, সেটাও বলেছে। তারপরে আসো কি প্লাজো, আমি ঢোলা পায়জামা পরছি। ঢোলা পায়জামায় কিন্তু এখন কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই খুব ঢোলা পায়জামা পরছে। তুমি দেশের বাইরের যে সাইফ আলী খান থেকে শুরু করে সবার ভিডিও, আমি 100টা ভিডিও দিতে পারবো যে এর চেয়ে ঢোলা ঢোলা পায়জামা। এবং সেই আমল থেকে, তোমার বঙ্গবন্ধুর আমল থেকে এই ঢোলা, এই আলিগড়ি পায়জামা পরার চল কিন্তু সেই সময় থেকে উত্তম কুমারও পরতেন, নায়ক উত্তম কুমার পরতো, তারপর তোমার বঙ্গবন্ধু পরতো, এরকম অনেকেই পরতো। আমি বলছি না তারা পড়ছে, তাদের সাথে আমাকে মিলাচ্ছি না, কিন্তু এটা পরতো, তো সেটা পড়ছি। সেটাকে একটা পায়জামাকেও তারা প্লাজো বলে ব্যাখ্যা দিয়েছে, ইটস ওকে। স্যান্ডেলটা পর্যন্ত ছাড়িনি। আমি তো বাসা থেকে নিচে নেমে আমাদের বাসার একটা মাটির প্যান্ডেলটা নিয়ে যেটা হচ্ছে, বলে যে সব পড়ছে স্যান্ডেলটা, এটা স্যান্ডেলটা তো একটু দামি, পাঞ্জাবিটা দামি পড়লে সমস্যা বলতেছে, কিন্তু স্যান্ডেলটা কম দামি বলে, মানে ঘরের স্যান্ডেল বলে, সেটা নিয়ে তাদের সমস্যা। তারপর আসো মাথায় টুপি নাই কেন, আমি একটা করে বলছি, তুমি প্রশ্ন করতে হয়তো বা আমি একটু বিব্রত বোধ করছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, কারণ এই এইগুলো আমাকে ফেস করতে হয়েছে। টুপি পরিনি, তুমি খেয়াল করে দেখবে ভিডিওতে পুরোটা মাঠে যারা যে মসজিদ থেকে নামাজ পড়ে এসে যখন জানাজায় দাঁড়িয়েছে, কজনের মাথায় টুপি ছিল?
তাদের কোনো সমস্যা ছিল না, অ্যাডলফ খান টুপি পরেনি সেটা সমস্যা ছিল। আমি আসলে ওই অবস্থাতেই ছিলাম না। এবার আসো সালাম ফেরানো, আরেকটা প্রবলেম হচ্ছিল, আমি নাকি জানাজার নামাজে সালাম ফিরাইনি। দেখো, প্রথম কথা হলো আমি কিন্তু একটা মুসলিম এবং আমি পুরান ঢাকার ছেলে। আমার ডানে মসজিদ, বামে মসজিদ, সামনে মসজিদ, পেছনে মসজিদ। আমাদের একসাথে কতগুলো মসজিদের আজান শুনতে হয় বা আমাদের কীরকম এগুলো রীতিনীতি যারা জানে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে, ঠিক আছে? এবং আমি খুব ছোট বয়স থেকেই নামাজ পড়ি। নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, মিথ্যা বলবো না, কিন্তু যখনই সুযোগ পাই পড়ি। আমার বাসা থেকে সবসময় আমাকে ওই শিক্ষা দীক্ষা দিয়েছে। এবং তুমি অবাক হয়ে যাবা, আমি এখনও আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি, অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি। তাই কতবার দিয়েছে আমি সংখ্যা বলবো না, কিন্তু আমার কাছে কোরআন খতমটা হচ্ছিল একটা ভালোবাসার প্রিয় জায়গা। এবং আমি আমার এন্টায়ার লাইফে জ্ঞান হবার পর থেকে কখনো রোজা ভাঙিনি। আমি পুরো মাস রোজা করি সব সময়। এত বছর যে ক্যারিয়ার দৌড়াচ্ছি, শুটিংয়ে থাকছি, শুটে থাকছি, এই করছি, ঢাকার বাইরে এটা সেটা করেছি, সারাদিন সেটে। এমন অনেক সেট আজান দিয়ে দিছে, আমার সবাই এসে একটু পানিক হয়েছে, মানে আমি এত কাজ পাগল ছেলে। আমাকে কিন্তু এগুলা শেখাতে হবে না। জানাজার যে বিষয়টা, আমি একটু রুকুতে দাঁড়িয়েছি, আমি পেছনে ছিলাম, জোর করে সবাই এনে দাঁড় করালো যে উনি বড় ছেলে, বাবার সামনে রাখো। তো আমাদের সামহাও গত 20 বছরে আমাদের এরকম কাছের কোনো আপনজন যায়নি। আমাকে জানাজা পড়ার জন্য পড়তে হয়নি কখনো। এবং আমার এক কদম সামনে এই জায়গাটাতে আমার বাবার খাটিয়া, এই আগ পর্যন্ত ফ্রিজিংয়ে ছিল, মানে ফ্রিজিং গাড়িতে ছিল। তো খাটিয়াটা এনেছে পরে, তো সেটা দেখে এটা আসলে মানার মতো ছিল না আমার জন্য। আমি এটা কি দেখতেছি, মানে আমার সামনে এই মানুষটার এভাবে খাটিয়া, তো ওটা দেখে আমি নন স্টপ কাঁদতেছিলাম রুকুতে দাঁড়িয়ে। তো ওই জানাজার সময়টুকুর মধ্যেই শেষ হয়ে গেছে, ওই অংশটুকুকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমি নামাজ পড়িনি, সালাম ফেরাইনি। বিষয়টা এরকম না, আসলে ব্যাপারটা এরকম না। আমার সিচুয়েশনটা ছিল এরকম। আমি আসলে মানে এই ধরনের প্রশ্ন আশা করি আজকে তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষের হলেও ধারণা ভুল ভাঙবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। কিন্তু আমার সেই ঘটনাগুলোকে এইভাবে ক্যামেরা ধারণ করে এভাবে বিকৃত করা হয়েছে, সেই ব্যাপারটা আমার ভীষণ খারাপ লেগেছে। এবং এই ধরনের প্রশ্ন যে আপনাকে করতে হবে সেটাও আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আমার বাবার মৃত্যুকে কি বিব্রতকর একটা আমার মনে হয় না দেশের এখন পর্যন্ত কোনো আর্টিস্টের প্যারেন্টসের এত নিউজ বা এত ভিডিও বেরিয়েছে পর্যন্ত বাংলাদেশে কখনো কারো। আচ্ছা, আপনাকে বলা হয় গরিবের মাইকেল জ্যাকসন, বলা হয় গরিবের করণ জোহর, এবং গরিবের শাহরুখ খানও বলে অনেকে। শুধু তাই না, জোকার মুভির যে ফিনিক্স যিনি হচ্ছেন জোকার মুভির ক্যারেক্টারে অভিনয় করেছেন, তার নামও আপনার সাথে মেলায়। বিটিএস বলা হয়। ও বিটিএস, আচ্ছা, কোরিয়ান ছেলেও বলা হয়। মানে আর কার সাথে তুলনা করে আপনাকে? ঋতিক রোশন থেকে শুরু করে। ঋতিক রোশনের সাথে? ঋতিক রোশনের সাথে কোন জিনিসটা মিল পায় আপনার? ওরা বানাইছে আর কি, যে ভারতের ঋতিক রোশন আছে, আমাদের দেশে আরফ খান আছে, এগুলো বানাইছে আর কি। আর কার সাথে করছে আর কি, এরকম অনেক কিছুই করছে। আসলে এগুলো একটু জানতে চাই, বিটিএস এর কারোর সাথে কি মেলায়? মানে কোন নাম আছে বিটিএস? জানো একটা জ্যানকুক না কি জ্যানকুক কি জানো, আমি জানি না আসলে, আমার এগুলো ব্যাপারে একটু আইডিয়া কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার বেশ কিছু শুটের অফার আসছে। আমার যাদের যারা শুট করবে আমাকে অ্যাজ এ মডেল হিসেবে নিচ্ছে, এবং তারা আমাকে কোরিয়ান ভাবে প্রেজেন্ট করতে চায়। আচ্ছা, দুইটা শুট আমার পকেটে, হ্যাঁ, আমার এই শুটগুলোতে ওরা আমাকে একেবারেই কোরিয়ানদের মতো করে প্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে বাংলাদেশের কোরিয়ান বয় হচ্ছে আমাদের আরফ খান, তাই তো? আবার ওটা নিয়ে শুরু হবে আর কি। যাই হোক, করবেন আপনি এখন। কিন্তু আমি আসলে না, ওই যে গরিবের করণ জোহর, গরিবের শাহরুখ খান, আচ্ছা, এই গরিবের টাইটেলটাই আমার পছন্দ না। বড় লোকের করণ জোহর, না, বড় লোকের শাহরুখ খান, গরিবের করণ জোহর কি আবার, মানে গরিবের নিতা আম্বানি, হ্যাঁ, মানে এগুলা আসলে জাস্ট মানে নিজের মন গড়া টাইটেল। এই ব্যাপারগুলো আসলে আমার এই টাইটেলগুলো ভালো লাগে না। চমৎকার বিশ্লেষণ। তবে আমি যতটুকু জানি যে আরফ খানকে শাহরুখ খানও নকল করে। শাহরুখ খান নকল করেনি, এটা একেবারেই ভুল কথা। আচ্ছা, আমার একটা গত বছরের ড্রেস, জন্মদিনের ড্রেসটা শাহরুখের মেট গালাতে পরেছে,
এক প্যাটার্ন একরকম মিলে গেছে কাকতালীয়। তবে আপনার কি মনে হয় শাহরুখ খান কোনোভাবে আপনার ছবিটা দেখে তারপরে যেই পরিমাণ এটা ইনস্টাগ্রাম বা টুইটারে বা সব জায়গায় গিয়েছে আমার মতো মনে হয় দেখেছে। ওটা না দেখে থাকলেও পরে যে বাইফা অ্যাওয়ার্ডের ব্ল্যাক ড্রেসটা ওটা তো কারণ জোহর ডেফিনেটলি দেখে ফেলেছে। কিন্তু কারণ জোহর কি আপনারটা দেখেছে কিনা এটা একটু জানাইছে কিনা? দেখেছে কিনা আমি জানি না, তবে আমার সবচেয়ে মজার বিষয় এটা কখনো আমি বলিনি, আজকে আমি বলছি। আমি যখন এটা পোস্ট করি এবং আমার এই পোস্ট যখনই হয় আমি দেখেছি সেই পোস্টে ইনস্টাগ্রামে কারণ সেখানে লাইক দিয়েছে আসলে যখন যেটাকে নিয়ে যখন পোর্টালগুলো বের হচ্ছিল। আপনার ক্ষেত্রে ফ্যাশন সেন্সটা কি? অনেকে মনে করে যে ছেলে এবং মেয়ে দুইজনকেই ধারণ করাটা হচ্ছে আপনার ফ্যাশন সেন্সের একটা বৈশিষ্ট্য, যেটাকে বলে ইউনিসেক্স। হ্যাঁ, তো এটা কি আসলে আপনি ধারণ করেন? আমার ফ্যাশনটা তো ইউনিসেক্সই বলা যায়। আমি কিন্তু মানে অনেক এক্সপেরিমেন্ট করি। আমি ছেলেদের পোশাকই পরি, কিন্তু আমি এমন এমন জিনিসগুলোকে ইনক্লুড করি বা মানে ইমপ্লিমেন্ট করি বা অ্যাড করি যেটা আসলে অনেকেই পরার সাহসী রাখবে না। বুঝাতে পেরেছি? গার্ডস নাই বা সেই স্ট্রাকচার নেই। দেখবা যে ম্যাক্সিমামেরই এত বড় ভুঁড়ি, মাথায় টাক। আমি কাউকে ছোট করছি না, কিন্তু চাইছে পড়তে, কিন্তু তাকে ভালো লাগছে না, সে পড়তে পারছে না, এবং হাঁটার স্টাইল ভালো না, বলার বাচনভঙ্গি ভালো না, এগুলো লাগবে। তো এই যে ইউনিক ফ্যাশন স্টাইল, এটাকে অনেকে মনে করে যে আমাদের দেশে তো এরকম দেখি না, ইভেন আমাদের পৃথিবীতেই কি দেখেছে কিনা, এটা কি অন্য গ্রহের কোনো মানুষ কিনা, এটাও কিন্তু অনেকে ছেলে মানুষ মেকআপ করছে, হ্যাঁ, জুয়েলারি পরছে, কি আশ্চর্য কথা। কোন গ্রহ থেকে এসেছেন? আমি আমার গ্রহের কোনো নামই নাই, মনে করো এখনো গ্রহের নামই তৈরি হয়নি। গ্রহ অ্যাডলফ খান গ্রহ। আচ্ছা, যাই হোক, এখন সেটা বিষয়টা একটু যদি বলতেন যে এই যে আপু বনাম ভাইয়া এরকম স্টাইলটা ধরে রাখার পেছনে আসলে কেন, কি কারণ, কি মেসেজ দিচ্ছেন আপনি? কিছু মানুষের ব্যাখ্যা এবং কিছু মানুষ ওটাতেই থেকে যাবে, ওইটাতেই থেকে যাবে। হ্যাঁ, এই যে আপু বনাম ভাইয়া, তারপর মানুষ কনফিউজ হয়ে যায় তো, কি অন্য গ্রহের প্রাণী, আরেকটা বলে কি জানো বলে, আমি বলবো বেডি আক্তার বেটা না কি জানি একটা বলে, পুরুষ আক্তার বেডি, হ্যাঁ এরকম টাইপের কিছু একটা, হ্যাঁ এই টাইপের বলে। যাই হোক, কিন্তু আসলে যারা ফ্যাশন বোঝে, যারা আসলে বাইরের দেশের ফ্যাশনগুলো দেখে, এমন অনেক দেশের মানুষের আমি কমপ্লিমেন্ট এর মধ্যেই পেয়েছি যে আপনি এগিয়ে যাবেন, আমরা আপনাকে বুঝতে পারতেছি। মানে আমাদের দেশের নায়করাও কি এই ধরনের গেটআপ পরবে কয়েকদিন পরে? নায়করা গেটআপ করবে কি করবে না, শাকিব খানকে আমরা দেখব এরকম তাদের কথা বলছি না। প্রত্যেকটা ব্যক্তির চয়েস বা প্রত্যেকটা ব্যক্তির যে চিন্তা ভাবনা একেবারেই তার মতো করে, আমার মতো কাউকে। আপনি যদি ফ্যাশন ডিরেক্টর হন, শাকিব খানকে এরকম ড্রেস পরাবেন? আমি তাকে তার মতো করে প্রেজেন্ট করব। আচ্ছা আচ্ছা। সে যদি আমার কোনো কিছু যদি পিক করতে চায় যে আমি এই জিনিসটাকে ইনক্লুড করতে চাই, হ্যাঁ, আমাকে কিন্তু তোমার গত কয়েক মাস আগে আমার ডিজাইন বা আমার অ্যাক্টিভিটিসগুলো দেখেই হার্লাম থেকেও আমাকে কল করছে সাকিবের ড্রেস করার জন্য। ও আচ্ছা। যে আমরা কিন্তু অন্য কাউকে ডাকতে পারতাম, কিন্তু আমি চাই সাকিব খান ভিন্ন কিছু পড়ুক। তাহলে শাকিব খানকেও ভবিষ্যতে যদি অ্যাডলফ খান সেটার ফ্যাশন ডিরেক্টর হন, তাহলে শাকিব খানকে এই লুকে আমরা দেখতে পাবো। তাতে করে যে একদল বলবে যে আল্লাহ দয়া করে সাকিব খানের আপনার মতো বানায়েন না, এগুলো আবার একদল বলা শুরু করবে। এগুলোর বিতর্কে আমি যাব না, আমি তাকে তার মতো করে প্রেজেন্ট করবো, তাকে যাতে আরও সুন্দর লাগে, তাকে আরও বেশি চমৎকারভাবে প্রেজেন্ট করে দর্শক আরও পাগল হয়ে যায়। আমার উদ্দেশ্যটা সেটাই থাকবে। আপনি বহু বছর ধরে ফ্যাশন ডিরেক্টর হিসেবে আছেন, এটা একদম নিঃসন্দেহে আপনার কাজ সেরা হবে। কত বছর ধরে আপনি প্রফেশনে আছেন? আমি মডেলিং থেকে শুরু করেছিলাম, তো আমার এখন 17 বছর শেষ। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি আপনার বয়স বোঝা যায় না কেন বলেন তো, লুকান কিভাবে? আর আপনার চুল কি আছে আসলে না পড়ে গেছে এগুলো নতুন চুল? আমার সব একদম, আমার বাবা আমাদের সব জেনেটিক্যালি আমাদের প্রচুর চুলের গ্রোথ অনেক বেশি। চুল পাকেও তো না? না, আমাদের চুলগুলো খুব সুন্দর। আপনার টাকার উৎস কি? আমার টাকার উৎস আমার নিজের অনেকগুলো প্রফেশন। যেহেতু আমার স্কুল আছে, আমার একটা ব্র্যান্ড আছে, ডিজাইনিং ব্র্যান্ড আছে, আমি কোরিওগ্রাফি করে চার্জ নেই, ভালো চার্জ নেই, আমি ব্র্যান্ড প্রমোশনে ভালো চার্জ নেই। অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার একটা মাসিক স্যালারি আছে। আমি একটা ইভেন্ট বা একটা শো বা একটা যে কোনো পারপাসে কাজ করলে এখন রেমুনারেশন পাই। আমার বাসায় এখন একটা ছোট্ট একটা মগ গিফট গেলেও সেটা আমাকে টাকা দিয়ে দিতে হয়। আচ্ছা, আমরা বংশীয়গতভাবে আমাদের যা আছে, আমি যদি সব মিডিয়ার কাজ বা মিডিয়া অ্যাক্টিভিটিস ছেড়েও দেই, সারা জীবন বসে বসে খেতে পারবো। বাহ, চমৎকার। আপনার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল আর কি, এখন যেহেতু আপনাকে নিয়ে ট্রেন্ডিং অনেক কথা বলে, আমি আপনাকে কিছু ছবি দেখাবো, আপনি একটু বলবেন যে এগুলো কীভাবে ক্রিয়েট করলেন। সো ফার্স্ট ওয়ান, দিস ওয়ান,
এটা নিশ্চয়ই মনে আছে। এটাও আমার হচ্ছে হলো কি সুন্দর করে আপনি মানে শাড়ি পরেছেন। আমার কথা হচ্ছে ফিগারটা কিভাবে তৈরি করলেন? সেটা ফিগারটা তো আমার ফিগারই এটাই তো আমি আসলে, এটা কিছু তৈরি করা লাগেনি, এটাই আমি আসলে, আমার স্ট্রাকচারটাই এটা। আচ্ছা আচ্ছা। আর এটা নিয়েও আমি কোনো রকমই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নাই। যখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, খুবই অনেক রকম স্কিল ডেভেলপ করার জন্য আমি এই ক্যারেক্টারগুলোকে বেছে নিলাম। বাজারে নাকি মেয়েরা মেকআপ খুঁজে পাচ্ছে না, সেটা সব মেকআপ নাকি অ্যাডলফ খান কিনে নিয়ে গেছে, এরকম বলছে। কারো বাসায় মেকআপ থাকলে সবাই আমাকে পাঠিয়ে দাও, আর কারো মেকআপ গিফট করতে হলে আমাকে পাঠিয়ে দাও, কোনো সমস্যা নেই। নায়ক নায়িকাদের থেকেও মানে নায়িকাদের থেকেও বেশি নাকি অ্যাডলফ খান মেকআপ করে। এটা অ্যাডলফ খানের যোগ্যতা, অ্যাডলফ খানের স্টাইল। আমি যতটুকু দেখেছি যে আপনি আলগা আইল্যাশ পরেন, চোখের পাপড়ি পাপড়ি লাগা। কথা, আইল্যাশ কখনো পড়া হয় না। সরি, লেন্স পড়ি। লেন্স আমি একেবারে স্কুল লাইফ থেকে পড়ি। খুব সুন্দর একটা হাইলাইটার ব্যবহার করেন, আমি জানি না, আমার খুব পছন্দ হয়েছে হাইলাইটারটা। এটা কোন ব্র্যান্ডের হাইলাইটার? এটা কোনো খুবই সামান্য সিম্পল, কোনো আহামরি কোনো কিছু না। চমৎকার, খুব সুন্দর করে আপনি গাল কাটেন, মানে যে আমরা নাক কাটা গাল কাটা যেটা বলি। হ্যাঁ, এটা আমার একটা পার্সোনাল একেবারে নিজের স্টাইল, নিজস্ব স্টাইল। আচ্ছা, আপনি আইব্রো প্লাক করেন? না, আইব্রোটাও আমার প্লাক করা না। প্লাক করা না? আইব্রোটা এটা আমার ড্র করা। আইব্রো আমার কখনো প্লাক করতে হয়নি। আপনার মানে এগুলা ভুলভাল অনেকের অনেক ব্যাখ্যা আছে। আচ্ছা, আপনার মুখমণ্ডলে আমরা যে ফাউন্ডেশন, তারপরে ফেস ফাউন্ডেশন, তারপরে যে কি বলে করার জন্য যা যা প্রয়োজন, এগুলো কি আপনি দেন? হ্যাঁ, যেটুকু যেটা করলে আমাকে দেখতে পারফেক্ট মনে হবে, তো সবকিছুই আমার তো ইউজ করতেই হবে। আপনার কি পরিমাণ কানের দুল আছে বলেন তো? কানের দুল না, আসলে আমার তো কানের পিয়ার্স করাই না। আমাকে তো কানে পিয়ার্স করা না। কানে ফুটা নেই? না। ওকে, কি পরিমাণ আর্টিফিশিয়াল দুল আছে আপনার? আর্টিফিশিয়াল, এখন তো আমি প্রচুর জুয়েলারি ফ্যাসিনেশনে ভুগছি। অনেক হয়ে গেছে রিসেন্ট কয়েক মাসের মধ্যে। আচ্ছা, আমি এটাও গোপন সূত্রে খবর পেয়েছি, আজকে শিওর হলাম যে আপনার চুল আলগা না, চুলটা ঠিক আছে। এটা কেউ চুল আলগা এটাও বলছে? ও গড। ওকে, আপনি লিপস্টিক দেন, কিন্তু খুব মার্জিত কালার লিপস্টিক দেন, মানে একেবারে নুড কালার, রাইট? এটাকে লিপস্টিক বলে না, এটা কি বলে? অনেকে বলে, ছেলেরাও তো লিপ বাম দেয় বা লিপ জেল দেয় বা দেয়। আমারও একটা টোন আছে, সেই টোনটা আমি ইউজ করি। আচ্ছা, আপনি কি আসলে শপিং কি মেয়েদের দোকান থেকে করেন নাকি ছেলেদের দোকান থেকে করেন? আসলে এখানে মেয়েদের ছেলেদের বলে না, আমার আসলে কোনো জিনিস যদি মনে হয় যে আমি এটা করতে চাই বা এটা পড়তে চাই, সেটা তৈরি করতে, সেটা বানাতে, অর্ডার করতে বা রেডি করতে, আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমার সেই লোকটাকেই বা সেই জায়গাটাই লাগবে। প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, আমি জানি না উত্তর দিবেন কিনা। আপনি প্রথমে বলেছেন টাকা পয়সার বেশি উত্তর দিতে চান না, কিন্তু আনুমানিক মেকআপের পেছনে আপনার কি পরিমাণ মাসে খরচ হয়, এটা আপনার ইচ্ছে উত্তর দেওয়ার ব্যাপার। আমার না, ওই যে মাসে খরচ, আমি একসময় একবারে সবকিছু কিনে রাখি। সর্বোচ্চ কত টাকার মানে মেকআপ কিনেছেন একবারে? কখনো হিসাব করি না আসলে, সমৃদ্ধি, অনেস্টলি স্পিকিং, মানে বলতে চাই না বলে তা না, এগুলো আমার কখনো আমার আসতেছে কিনতেছি, লাগতেছে কিনতেছি, এরকম আর কি। আপনার নিজস্ব কোনো শাড়ি আছে? না, আমার নিজস্ব কোনো শাড়ি নেই, কিন্তু আমার ডিজাইন করা শাড়ি আমি ক্লায়েন্টদের সেল করি। আচ্ছা, আপনি বাসায় কি পরেন? বাসায় খুব কমফোর্টেবল টি শার্ট পরি, হাফ প্যান্ট পরি। আচ্ছা, অনেক সময় খুব কমফোর্টেবল সুতির একেবারে কটন ট্রাউজারগুলো পরি। যিনি ওয়াইফ অথবা বাগদত্তা বা ফিয়ান্সে, আমি যেটাই বলবো, এখন কোনটা বলবো আপনিই বলে দেন। ওর সাথে আমার বাগদান হয়েছে। আচ্ছা, আর এখনো বিয়ে বলতে বা কাবিন বলতে বা যেটা বোঝায় সেটা হয়নি। ওর সাথে আমার শুধুমাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, তবে এঙ্গেজমেন্টে একটু সময়টা একটু দীর্ঘ হয়ে যাওয়াতে সবাই ভাবছে বিয়ে হয়েছে না কি হয়েছে, এটা নিয়ে অনেকের কনফিউশন। খুব শীঘ্রই আনুষ্ঠানিকতার মাধ্যমে ওকে তুলে আনবো ইনশাআল্লাহ। আর তবে আমাদের পারিবারিক কিছু মানুষ যে দেশের বাইরে আছে, সো দেশের বাইরে তাদের অপেক্ষা করছি। গুঞ্জন একটা উঠেছে আপনাদের অভিমানের পালা চলছে, এবং ভাবিকে যেহেতু আপনার বাবা যেদিন মারা গেলেন ওদিন দেখা যায়নি, এখন অনেক দিন ধরে ভাবিকে দেখা যাচ্ছে না, ভাবি তো বলবো তাই না, তো এই জন্য আপনাদের নাকি হবু ভাবি আপনাদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে এমন গুঞ্জন বলতেছে, এখন কি বলবো বলেন তো মানুষকে? সবচেয়ে কথা হচ্ছে হলো আমাদের এমন একটা সম্পর্ক যেখানে আসলে আমরা মানে কি বলে উড বি হাজব্যান্ড ওয়াইফের চেয়েও আমরা খুব ভালো বন্ধু। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমরা আমাদের এত বেশি বুঝি, মানে বেস্ট ফ্রেন্ড যেমন ঝগড়া করে, মিলে যায়, সব শেয়ার করে, সব বলে, সব অভিযোগ ওর সাথে, সব আবদার ওর সাথে, সব আহ্লাদ ওর সাথে। আমাদের এই সম্পর্কটা এমন সম্পর্ক কখনো কেউ কাউকে ছেড়ে যাওয়ার জন্য হয়। কি আপনার চাচাতো বোন নাকি? আমার কোনো কাজিন কিছুই না। শি ওয়াজ মাই ফ্যান। আমার ইন্টারভিউ দেখে তার আমার সাথে পরিচয়, আমার কাজ দেখে আমার পরিচয়,
সে বন্ধুত্ব পরিচয় দিতে দিতে তখন আমার তার পরীক্ষা দিতে দিতে তখন একসময় মনে হচ্ছে তাকে আমার বিয়ে করা চাই। চমৎকার। আরুফ খান, আমরা একদম শেষ মুহূর্তে র্যাপিড ফায়ারের মাধ্যমে শেষ করব। Sure. সেটা হচ্ছে প্রেমের প্রস্তাব দৈনিক কতগুলো পাওয়া হয়? অন্যদের মতো মিথ্যা তো বলে, অনেকে বলে দেখি যে প্রতিদিন লাখ লাখ প্রেমের অফার আসে, এরকম না। আমার প্রেমের অফার আসে, অনেকে আসে। এখন যেহেতু আরো বেশি টপিকে না, এই মাসে এখন অনেক কতগুলো রকম পাইছেন? অনেকেই আসে, হাজারের উপর? হাজার টাজার জানি না, অনেকেই করতে থাকে। আচ্ছা। এখন আমি তো অনেক মেসেজ তো সিনই করি না, message কিছু seen না, করি না। কিছু পেশার নাম বলবো, আপনি সেখান থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন কিনা ইয়েস অর নো বলবেন, ঠিক আছে? শিল্পপতি, অবশ্যই ছেলে না মেয়ে? বোথ। বোথ। ওকে। মডেল? ইয়েস। গৃহিণী? অনেক গৃহিণীরাই পাগল, খালি আফসোস করে যে আমি কেন বিয়ে করে ফেললাম, মানে আমি কেন ওকেই কেন পছন্দ করি, না হলে যদি কখনো কোনো দিন না হয় তাহলে যেন সে যেন চেষ্টা করতে পারে। ওকে। নায়িকা? না, নায়িকাদের মধ্যে থেকে নায়ক? না, নায়কদের সাথে না। প্রডিউসার? প্রডিউসাররা তো একটু ভেজাল টেজাল করছেই আর কি সামটাইমস। ওকে। ছেলে মেয়ে? মানে ছেলে মেয়ে বলতে না, মানে প্রডিউসাররা ডিস্টার্ব করছে। এবং বুঝতে আমাকে পেরেছি। তুমি যেই ঘটনাটা নিয়ে কথা বলেছো সেটা এরকমই একটা ঘটনার বলি দিতে হয়েছিল আমাকে, দ্যাটস ইট। আচ্ছা। সাংবাদিক? সাংবাদিকরা সবাই খুব ভাই ব্রাদার, সবাই খুব কাছের মানুষ। ওকে। টিকটকার? ওরা আসলে আমাকে অন্যভাবেই সবসময়, ওদের কাছ থেকে আমি কখনোই করি নাই। টিকটকাররা আসলে আমাকে রিচ করতে পারে না, ওকে। ওরা আমাকে রিচ স্কুলগার্ল? করতে পারে না। আছে কিছু পাগল আছে। ওকে। ডিরেক্টর? বলতে চায় কিন্তু বলতে পারে না। ওকে। আপনার জন্য এমন কেউ আছে যে বিয়ে না করে এখনো আছে? বিয়ে না করে এখনো নাই তা না, কিন্তু বিয়ে করে ফেলছে, করে আফসোস করে, এখনো বলে যে আমি যদি বলতাম তাহলে সে আমার জন্য আরো অনেক বছর অপেক্ষা করতো, সেটা বলে। রক্ত দিয়ে কেউ নাম লিখেছে আপনার? না। রাজনীতিতে আসলে কোন দল করবেন? আমি রাজনীতি করব কিনা জানি না, তবে যদি আল্লাহ আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দেয়, দেশের জন্য করার সুযোগ দেয়, আমি যেই দল করে দেশের জন্য ভালো করতে পারবো, সেবা করতে পারবো, দেশের মানুষের মন জুগিয়ে চলতে পারবো না যদিও, কারণ কখনোই কোনো মানুষ পারফেক্ট না, আমি সেই ধরনের দেশের সেবা করতে চাই। আচ্ছা, আপনাকে নিয়ে লেখা সবচেয়ে অদ্ভুত ক্যাপশন কি? অ্যাডলফ খান মারা গেছেন। আমরা এমন ক্যাপশনও দেখেছি, এই মাত্র জানা গেল অ্যাডলফ খান ছেলে না মেয়ে, এটাও জানা গেছে। না, অ্যাডলফ খান জেন্ডার চেঞ্জ করতে লন্ডন যাচ্ছেন, এটাও শুনেছেন? এটাও দিয়েছে। ওকে। সোশ্যাল মিডিয়া থেকে কাকে বাদ দিতে চান? ও গড, আমি 1 ডজন নাম বলতে পারবো যাদের আমি দেখছি। না, আমি কারো নাম বলে তারা আমার শোতে হিট করতে চাই না। ওয়াও। আচ্ছা, যাই হোক, আপনি যদি সাংবাদিক হতেন, কিছু নাম বলবো, তাদেরকে কি টাইটেল দিতেন বা তাদের সম্পর্কে কি শিরোনাম করতেন? ঠিক আছে। অপু বিশ্বাস বেচারি খুবই বেহাল দশায় আছে, মানে একদিক দিয়ে হলো যে কি বলে, সাকিব খানকে নিয়েও তাকে কথা শুনতে হচ্ছে। আবার গতকাল দেখলাম পরি একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা নিয়েও তাকে, মানে সে যাই করছে, আসলে অপু তো কিন্তু খুব ভালো। হ্যাঁ, অপু খুবই ভালো। আমার বাবার অসুস্থতাতে অপু আমার খবর নিয়েছে, সো আমি ওকে অবশ্যই থ্যাঙ্কস দিব। হেডলাইনটা বা গুজব ছড়ানো? হেডলাইন গুজব হলো যে ওয়েট, আমি সিঙ্গাপুর যাচ্ছি। এটা তো যাচ্ছে, আমরা জানি। ও তো বলে নাই, ও বলছে সাকিব খানের সাথে যাচ্ছে। বাচ্চাকে ভর্তি করতে যাচ্ছে। তাহলে কি বাবার সাথে যাবে? যেতেই পারে। ওকে। বাড়ি সহ আগামী 5 বছর আমার কোনো শিডিউল নেই। আপনারা যারা আমাকে নিয়ে ট্রল করছেন, আমাকে নিয়ে যারা নানান রকম গসিপ বের করছেন, আপনাদের সবাইকে টট আপনাদের রিভেঞ্জ অফ নেচার আপনারা নিজেরা পেয়ে যাবেন। এটা হচ্ছে নুসরাত ফারিয়া, শুধু শিরোনামটা। নুসরাত ফারিয়া হলো যে সবাই প্লিজ নতুন স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসেন, আমি কাজ শুরু করতে চাই। তানজিন তিশা, যেটার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন, আমার সেই জার্নি শুরু, আপনারা আমাকে শুভকামনা দেন। মেহজাবিন, পুরস্কার আমার কাছে ডাল ভাত। শাকিব খান, আগামী ছবি, যে 2টো ছবির ঘোষণা আসছে, সেই 2টো ছবি আগের ছবিগুলোর থেকে আরও বিগ রেঞ্জারে আসবে, সো আপনারা সেটা দেখার জন্য তৈরি থাকুন। পরিমণি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ অ্যাডলফ খান আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর করে তুমি প্রশ্নগুলো করেছো। তোমার কথার মাধ্যমে আমি অনেক কিছু আজকে ক্লিয়ার করতে পেরেছি, যেটা নিয়ে অলরেডি আমার বক্তব্যের বাইরে অনেক কথা হচ্ছিল। আশা করি সবাই না হলেও কিছু মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এবং খুব পজিটিভলি আমাকে বুঝবে।
আমাকে ইটিভি এই সুযোগটা করে দেওয়ার জন্য ইটিভিকে অনেক অনেক ধন্যবাদ, আয়নার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসার দোয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।